এবং সংক্ষিপ্ত জীবনকে মানুষের জন্য কাজে লাগানো, এটার মধ্যেই থাকতে পারাটার এটাই বোধহয় সবচেয়ে একটা ভালো কাজ। কি কতটুকু করা গিয়ে যাবে, কতটুকু করা যাবে না, কয়টা মেডেল গলায় পরা যাবে, কয়টা মুকুট গলায় উঠবে, কপালে উঠবে, এগুলি আসলে কিন্তু কোনো সাকসেসের মানদণ্ড না। সাকসেসের মানদণ্ড আমাদের এই ক্ষুদ্র অভিজ্ঞতায় যেটা দেখেছি, যে সর্বশক্তিমান যে জীবনকে আমাদেরকে দান করেছেন, অন্যান্য প্রাণীর চাইতে আলাদা করার জন্য আমাদেরকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, তাকে সমাজ, প্রকৃতি এবং মানুষের জন্য বিনিয়োগ করার যে লাগাতার প্রচেষ্টা এবং তার মধ্য দিয়েই জীবন অতিবাহিত করা এবং তার মধ্য দিয়েই জীবনে সম্মানজনকভাবে বিদায় নিতে পারা, এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় লক্ষ্য। এবং যারা চিন্তার দিক থেকে, যেসব তরুণরা প্রথম থেকেই এরকম বড় ক্যানভাসে চিন্তা করতে পারেন, আমি মনে করি তাদের জীবনের পূর্ণাঙ্গতাটা খুব সহজে আসে। এ কথা ঠিক যে দক্ষতা, কর্মসংস্থান, জীবনের জন্য রুটি রুজির সংগ্রাম, জীবনের অন্যান্য সমস্ত বৈষয়িক চাহিদা পূরণ করা, প্রকৃতি প্রদত্ত জৈবিক চাহিদা পূরণ করা, সমাজ প্রদত্ত সাংসারিক দায়িত্ব পালন করা, এই সব কিছুর মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে এবং যেতে হচ্ছে। এবং এই সব কিছুর মধ্যে দিয়ে যেতে গিয়ে আমরা বেশিরভাগ সময়ই দেখা যায় যে সুনির্দিষ্টভাবে লক্ষ্যটা কি এবং সেই লক্ষ্যে স্থির থাকার যে কাজ, সেটা আমরা করতে পারি না। আমি বিশেষ করে তরুণ প্রজন্মের উদ্দেশ্যেই কথাটা বলছি। এজন্য আমার নাতি দীর্ঘ জীবনের অভিজ্ঞতার নির্যাস হচ্ছে, যে কোনো তরুণকে তার বুদ্ধিজ্ঞানের প্রাথমিক পর্যায়ের পূর্ণতাটা আসার পরেই তাকে প্রথমে জানতে হবে যে সে কি ধরনের পরিচয় নিয়ে মৃত্যুবরণ করতে চায় এবং জীবনের প্রত্যেকটি ধাপে ধাপে আসলে সে নিজেকে কিভাবে দেখতে চায়, এবং এই চাওয়ার সঙ্গে সঙ্গতিপরায়ণ তার বৈষয়িক জীবনটা কি হতে পারে। যদি এই লক্ষ্য এবং এই পথ নকশা, এই দুটো যেই তরুণ সঠিকভাবে ঠিক করে ফেলতে পারে, আমি মনে করি ব্যক্তিগতভাবে শুধু তারই লাভ হয় না, তার পরিবার, তার সমাজ, তার দেশ, রাষ্ট্র, সবাই কিন্তু তখন তার কাছ থেকে উপকৃত হয়। ফলে যে কোনো ধরনের পরামর্শ তরুণদের উদ্দেশ্যে দেওয়ার আগে আমাদের মতো যারা একটু বয়স্ক নাগরিক, আমি প্রথমেই সবাইকে এই কথাটা বলার চেষ্টা করি যে লক্ষ্যটা আসলে সে জানে কিনা, এবং এই লক্ষ্যটা কারো দ্বারা আরোপিত হলে চলবে না। শিক্ষক বলে দিয়েছে, অভিভাবক বলে দিয়েছে, আমার হিরো বলে দিয়েছে, আমার মডেল বলে দিয়েছে, আমার আঙ্কেল বলে দিয়েছে, এটা কিন্তু একটা ইনার ভয়েস থেকে আসতে হবে, ভিতর থেকে আসতে হবে। তো এটা আমি চাই, এটা আমি করতে চাই। সেটা করতে গিয়ে সে কতটা টিকবে, কতটা টিকবে না, নিজেকে প্রতিদিন ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে সে কতটা মডিফাইড করতে পারবে, প্রিপেয়ার করতে পারবে, ক্যাপাবল করতে পারবে, দ্যাটস অ্যানাদার ইস্যু। কিন্তু যখনই কারো সামনে একটা লক্ষ্য নির্ধারিত থাকে এবং নিজের অবস্থান থেকে সেই লক্ষ্য পর্যন্ত যাওয়ার পথ সে যখন ট্রায়াল অ্যান্ড এররের মধ্য থেকে করতে 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 এগোতে থাকে, শেষ জীবনে এসে সে নিজেই কিন্তু একটা সম্পদে পরিণত হয়ে যায়। কারণ এত দীর্ঘ যাত্রা, জীবন যাত্রায় তার যে অভিজ্ঞতার ভান্ডার তৈরি হয়, সেই অভিজ্ঞতার ভান্ডার তখন দেখা যায় যে সভ্যতার জন্য কিন্তু একটা অবদান হিসাবে থেকে যায়। আমাদের মনীষীর যাদেরকে নিয়ে আমরা এখন চিন্তা করি, কথা বলি, কাজ করি, যে কোনো ক্ষেত্রেই, সেটা দর্শনের ক্ষেত্রে হোক, সাহিত্যের ক্ষেত্রে হোক, ইতিহাসের ক্ষেত্রে হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, যাদেরকে নিয়ে আমাদের কথা বলতে হয়, চিন্তা করতে হয়, তাদের প্রত্যেকের জীবনটা কিন্তু এরকমই। এবং এমন অনেকেই আছেন যারা আসলে প্রচলিত তাদের মেধা এবং যোগ্যতার কারণে প্রচলিত প্রতিষ্ঠান তাদেরকে ধরেই রাখতে পারে নাই। রবীন্দ্রনাথকে ধারণ করবে এরকম কোন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছিল না। কবি নজরুলকে
তৈরি করবে এরকম কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছিল না। অথবা এবং যদি আমি বৈশ্বিক জীবনেও আসি, বিল গেটস অথবা জুকারবার্গের মতো এন্টারপ্রেনারশিপ তৈরি করবে, তাদেরকে তো অক্সফোর্ডে ছিল না, কোথায় ছিল, হার্ভার্ডে ছিল, রাইট রাইট, হার্ভার্ডে ছিল। তা হার্ভার্ডের মতো জায়গাতে ঢোকার পরেও সে থাকে না ওখানে, বিকজ দ্যাট কারিকুলাম ইজ নট এনাফ টু কন্টেইন হিজ ট্যালেন্টস। তাহলে প্রথমেই কিন্তু বুঝতে হবে যে সাকসেস কিন্তু বেসিক্যালি দৃশ্যমান প্রতিষ্ঠানগুলির মধ্যে অপেক্ষা করছে না। সাকসেস কিন্তু অমুক কোম্পানি, অমুক কর্পোরেট হাউস, অমুক কংগ্লোমেন্ট, অমুক ক্ষমতাবান ব্যক্তি, অমুক নেতা, অমুক, এখানেই লুকিয়ে আছে আমার সাকসেস। অতএব সেখানেই আমাকে দৌড়াতে হবে এবং সেখানে তাকে খুশি করার জন্য তোষামদি শিখতে হবে, তাকে খুশি করার জন্য আমাকে নানান রকম ছলচাতুরি কৌশল শিখতে হবে এবং এভাবে করতে 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 বৃদ্ধ বয়সে একটা বৃদ্ধ শৃগালে পরিণত হওয়ার চাইতে প্রথমেই জানতে হবে যে আমার নিজের মধ্যে কি আছে, আসলে আমি কে। হয়তো সে একজন বড় আসলে সাহিত্যিক হওয়ার জন্য প্রকৃতি তাকে গিফট হিসেবে আমাদের কাছে পাঠিয়েছে, কিন্তু বাবা মা বা প্রচলিত সমাজ তাকে যেভাবেই হোক ডাক্তার বানাবেই। আমি এরকম অনেককে চিনি যে এরকম ভুল মানে ইয়ের কারণে, গাইডেন্সের কারণে আমি অনেক প্রতিভাবানকে দেখেছি যে তার সর্বোচ্চ সম্ভাবনা যেটা ছিল সেটা সে দিতে পারে নাই, যেটা সে সবচেয়ে বেশি পারতো সেটা সে পারে নাই। এ কারণেই আমি মনে করি যে দক্ষতা, তারপরে জব এক্সপো এবং তরুণদের উদ্দেশ্যে যখন আমরা কর্মসংস্থানের কথা বলি বা বলবো, তারপরে তাদের জব মার্কেটের অ্যানালাইসিসের কথা বলবো, নানান রকম ভারী 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 বৈষয়িক পরামর্শগুলি যখন আমরা দিব, তখন আমি মঞ্চে তার উপস্থিত আপনাদের মতো সাকসেসফুল প্রতিষ্ঠানের কর্ণধার এবং এন্টারপ্রেনাররা যারা এখানে আছেন এবং শহীদুজ্জামানের মতো এরকম চিন্তাশীল এনজিও কর্মকর্তারা যখন এখানে থাকেন, তারপরে এজুকোর মতো আন্তর্জাতিক পর্যায়ের কর্মকর্তারাও যখন আপনারা থাকেন, আমি মনে করি যে আপনাদের এই ধরনের উদ্যোগের প্রথমেই কিন্তু একটা ফিলোসফিক্যাল মোটিভেশন দরকার। যদি এই ফিলোসফিক্যাল মোটিভেশনটা না থাকে তাহলে কিন্তু আমি মনে করি যে একটা রং ডিরেকশন কিন্তু চলে আসতে পারে। মনে করেন বহু সাকসেসফুল লোক তো আমরা দেখেছি, বাট রাইট ফিলোসফিক্যাল ডিরেকশন না থাকার কারণে তার সব সাকসেস কিন্তু সমাজের জন্য আরো বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি সমসাময়িক কালের সাকসেসফুল 2-3 জন সরকার প্রধান রাষ্ট্রনায়কের দিকেও তাকাই, তাহলে কি দেখা যাবে? চমৎকার ম্যানেজমেন্ট, আর্মি ঠিক আছে, পুলিশ ঠিক আছে, দেশের বিত্তবানরা সব পক্ষে আছে, মিডিয়া পক্ষে আছে। ইটস এ ভেরি গুড ম্যানেজারিয়াল কোয়ালিটি, and with that managerial quality regime could extend it up to 17 years. But finally what happened? কারণটা কি? এর কারণটাই হচ্ছে যে কোনো সাকসেসের আগেই যদি তার ফিলোসফিক্যাল মোটিভেশন এবং ডিরেকশনটা রাইট টাইমে যদি সেট করে না দেয়া যায়, তাহলে কিন্তু ইভেন সাকসেসফুল হলেও সেটা কিন্তু সমাজের জন্য বোঝা হয়ে যেতে পারে। হিটলারের ক্ষমতা কিন্তু ইতিহাসের কোনো কাজে লাগে নাই, নুরেমবার্গের বিচারের আদালতেই কিন্তু তাকে সেই ক্ষমতা, দক্ষতা এবং তার সমস্ত দাপট তা কিন্তু শেষ পর্যন্ত নুরেমবার্গের আদালতেই হাজির হয়েছে, এমনকি মরণোত্তর পরিস্থিতিতে। অর্থাৎ সব ক্ষমতা, সব দক্ষতা, সব যোগ্যতাই, সব সাকসেসে কিন্তু এন্ড অফ দ্য ডেতে সাকসেস না। বিফোর টেকিং দিস টাইপ অফ ইনিশিয়েটিভস I must remind with humble যে আপনাদের এই তরুণদেরকে আমাদের প্রথমেই কিন্তু এই ফিলোসফিক্যাল মোটিভেশনটা কিন্তু সাথে সাথে রাখতে হবে। আধুনিক বিশ্বে এখন কিন্তু এডুকেশন সিস্টেমে সে কারণে কিন্তু একটা বেসিক কোর্স এই জন্য রাখা হয়, কারণ একজন ভবিষ্যৎ নাগরিকের সঠিক মনোজগৎ যদি তৈরি না হয়, তাহলে শুধু দক্ষ যদি তাকে করা হয়, তাহলে সেই দক্ষতা কিন্তু ফ্রাঙ্কেনস্টাইনের একটা দানবেও পরিণত হতে পারে। আরেকটা বিষয় আমি বিনীতভাবে অনুরোধ করব, জব এক্সপো 2026 আপনারা এখানে আয়োজন করেছেন, বিশেষ করে ইএসডিও
বাংলাদেশে দীর্ঘদিন এই পথে যাত্রা করে আসছে এবং এত সৃষ্টিশীলভাবে, এত সৃজনশীলভাবে, এত উদ্ভাবনী চিন্তা নিয়ে এনজিওদের মধ্যে খুব কম এনজিওই কাজ করে। আমি আমি আমার দীর্ঘদিনের স্নেহাস্পদ ছোট ভাই শহীদের প্রতি কোনো পক্ষপাতিত্বের কারণে মন্তব্য করছি না। আমি একটা ইএসডিওকে একটা প্রতিষ্ঠান হিসেবে যখন আমি মার্কিং করি, স্কোরিং করি, সেখান থেকে বলতে হয় যে বাংলাদেশের অন্যতম একটা এনজিও প্রতিষ্ঠান যে উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করে, যার কাজের মধ্যে, যার পরিকল্পনার মধ্যে, যার প্রকল্পের মধ্যে সবসময় সৃষ্টিশীলতা কাজ করে, একটা মানবিকতা কাজ করে, একটা সামগ্রিক সমষ্টিগত স্বার্থের চিন্তা কাজ করে, জাতীয় স্বার্থের কথা কাজ করে এবং ভারসাম্য নিয়ে চলে। আমি শহীদুজ্জামানের জন্য গর্বিত যে আমি তার সহকর্মী ছিলাম। আরেকটা বিষয়, এই কক্ষে কিন্তু লাইট জ্বলছে। এখন যে মানে পতঙ্গ লাইটের দিকে ধাবিত হবে, সে কিন্তু সরাসরি লাইটের দিকে যাবে, আলোর দিকে যাবে। আর যে কিন্তু এই লাইটকে রেগুলেট করবে, এর আলোটা কমবে না বাড়বে, এটা বন্ধ হবে নাকি এটাকে ঠিক করবে, সে কিন্তু এটার সুইচটা খুঁজবে। তো লাইট ওখানে থাকলেও কিন্তু সুইচ ওখানে থাকে না। অতএব লাইটকে নিয়ন্ত্রণ করতে চাইলে কিন্তু আমাদেরকে খুঁজতে হবে সুইচটা কোথায়। এমপ্লয়মেন্ট নিয়ে যখন আমরা কথা বলবো, তখন আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে এই ধরনের আয়োজন কিন্তু এক্সিস্টিং ইকোসিস্টেমে যে জব আছে সেটার জন্য আপনারা ফিটনেস তৈরি করছেন। I must appreciate it. But at the same time, we have to address জব ক্রিয়েশনটা কোত্থেকে হবে, জব মার্কেটের এক্সটেনশন কোত্থেকে হবে। জব ক্রিয়েশন বলেন, জব এক্সটেনশন বলেন, এক্সপ্যানশন বলেন, এটা ডিপেন্ড করে কিন্তু বেসিক্যালি ইকোনমির উপরে, ইন্ডাস্ট্রিয়াল পলিসির উপরে, প্রোডাকশন পলিসির উপরে। সেটা আবার নির্ভর করে পলিটিক্যাল লিডারশিপের উপরে, যারা পলিসি নির্ধারণ করবেন। তাহলে সুইচ কিন্তু অন্য জায়গাতে, সুইচ কিন্তু আপনার বড় বড় যারা ইতিমধ্যেই এই সিস্টেমে প্রতিষ্ঠান তৈরি করেছেন, বিভিন্ন রকম বাণিজ্যিক বড় বড় হাউস তৈরি করেছেন, ওখানেই কিন্তু সুইচ। হ্যাঁ, ওখানে কিছু জব আছে, কিন্তু দেখা যাবে যে আমাদের আর্থসামাজিক নীতিমালার ক্ষেত্রে এমন কোনো অসম্পূর্ণতা আছে যাকে যদি আমরা চিহ্নিত করতে পারি, তাহলে হঠাৎ করেই কিন্তু জব মার্কেটের সাইজ অনেক বড় হয়ে যেতে পারে। হঠাৎ করে কিন্তু জব মার্কেটের সাইজ বড় হয়ে যেতে পারে। যেমন একটা সিম্পল আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে মনে করিয়ে দিই। সেই দিন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাসন আমলে কোরিয়া থেকে ওই জ্ঞানটুকু এনে এখানে যদি আমাদের গার্মেন্টস শিল্পের যে এখানে জনবলকে যদি এই আধুনিক গার্মেন্টস নির্মাণের যে যান্ত্রিক দক্ষতা এর সঙ্গে যদি উনি যুক্ত না করতেন, আবার এটাকে বাজারজাত করার জন্য যে বাধাগুলি ছিল, ব্যাক টু ব্যাক এলসির সিস্টেম ছিল, ব্যাংকের থেকে লোন নিতে হবে, একজন উদ্যোক্তা জানে কিভাবে করতে হয় কিন্তু তার টাকা নাই, ব্যাংক যাতে তাকে টাকা দিতে পারে, সে যাতে আবার ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য যাতে আবার অন্যান্য পণ্যগুলিকে এখানে এনে অ্যাসেম্বল করতে পারে, তার জন্য তাকে কীভাবে সাপোর্ট দেওয়া যেতে পারে। এই যে একজন রাজনৈতিক নেতা, একজন রাষ্ট্রনায়ক এটাকে সঠিকভাবে চিহ্নিত করলেন, করে উদ্যোক্তাকে চিহ্নিত করলেন, তাকে ট্রেনিং দিলেন, বিদেশের সঙ্গে জ্ঞানের সঙ্গে সংযুক্ত করলেন এবং তার উদ্যোক্তা ক্ষমতাকে চর্চা করার জন্য সব ধরনের নীতিগত সাপোর্ট, পলিসি সাপোর্ট দিলেন। তার রেজাল্ট আজকে কি? $35 বিলিয়ন হচ্ছে এখন আমার এই মুহূর্তে রেমিটেন্স ইনকাম হলো লাস্ট। কত বড় ইম্প্যাক্ট আপনি চিন্তা করেন। আমাদের মতো দেশে আমরা আমাদের ইনকাম কি, বৈদেশিক মুদ্রা উপার্জনের আমাদের জায়গা আছে মাত্র দুইটা। একটা হচ্ছে আমরা শিল্প পণ্য উৎপাদন করে রপ্তানি করে যেটুকু পাই, আমরা টোটাল সব মিলিয়ে যা পাই তাতে ধরেন ব্যাকওয়ার্ড লিঙ্কেজের বিল পেমেন্ট করার পরে সব মিলে হয়তো 35 থেকে 40 বিলিয়ন ডলার আমার নেট ইনকাম হচ্ছে এক্সপোর্টের। আর রেমিটেন্স থেকে আমি যেটা পাই তো ওইটা ধরেন 25 থেকে 30-এর মধ্যে ওঠানামা করে, অ্যাভারেজে আমি ওটাকে 30 ধরলাম। তাহলে এই 30 আর এই 40-এ $70 বিলিয়ন হচ্ছে কিন্তু আমার নেট ইনকাম। এর বাইরে কিন্তু আমাকে ভিক্ষা করতে হয়, অনুদান চাইতে হয়,
ঋণ চাইতে হয়, এই করতে হয়, ওই করতে হয়। অলরেডি এবার আমরা পুরনো যে সমস্ত ঋণের বোঝা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিদায় নিয়েছে ফ্যাসিস্ট সরকার, $4 বিলিয়ন শোধ করতে হলো। কারণ অর্থনীতি যতই দুর্বল হোক, আপনাকে তো আগে যে ধার করে ঘি খেয়েছেন তার তো পেমেন্ট দিতে হবে। তো ফলে আমি কথাগুলি বলছি এই কারণে যে আপনারা যখন জবের জন্য ইন্সপায়ার করবেন, জবের জন্য তাকে যখন মানে কি বলে দক্ষতা শিখাবেন, স্কিল শিখাবেন, তার কি বলে কম্পিটিশনের সঙ্গে তার কম্পিটেন্সির রিলেশন তৈরি করবেন, এবং এই ধরনের প্রবলেমগুলি নিয়ে কথা বলার সময় যদি এই পিকচারটাও তার মাথায় না দিয়ে রাখেন, তাহলে কিন্তু সে একটা ক্ষুদ্র জগতের একটা লোক হিসাবে তৈরি হবে। সে করুক এই কাজটা, কিন্তু করার সাথে সাথে এই পিকচারটাও কিন্তু আমি মনে করি তরুণ প্রজন্মের সামনে আপনাদের মতো অভিজ্ঞ লোকের তুলে ধরা উচিত। যে তুমি জব খুঁজছো এমন একটা বাজারে, যেই বাজারে মাত্র এক্সপোর্টের ইনকাম হচ্ছে $40 বিলিয়ন। আমার জনসংখ্যা কত? আমার জনসংখ্যা পৃথিবীর অন্যান্য জনসংখ্যার তুলনায় আমার জনসংখ্যা কত? পৃথিবীর অন্যান্য দেশের যে ভৌগোলিক সীমানা মানচিত্র, তার বাসস্থানের যে ক্ষমতা, সেই তুলনায় আমার প্রতি বর্গ কিলোমিটারে আমার জনসংখ্যার ঘনত্ব কত? একজন ছেলে চাকরি খুঁজছে, একটা মেয়ে চাকরি খুঁজছে, কিন্তু এই বেসিক পিকচারটা যদি তার মাথায় না থাকে, তাহলে কিন্তু সে হয়তো চাকরি পাবে, কিন্তু সেই চাকরি কেবলই তাকে একটা আত্মকেন্দ্রিক নাগরিকে পরিণত করবে। তার মধ্যে যদি সম্ভাবনা থেকেও থাকে, সেই সম্ভাবনা কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে ক্লিক করবে না। সো আমি ইএসডিওকে অনুরোধ করব এবং আমি এজুকোকে অনুরোধ করব যে আপনারা আপনাদের এই প্রোগ্রাম যখনই ডেলিভারি করবেন, যখনই এরকম সমস্ত তরুণদেরকে জড়ো করবেন, হুইচ ইজ ভেরি গুড, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট ইট, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাদের মোটিভেশনাল প্রোগ্রামে আপনাদের স্কিল ডেভেলপমেন্টের সমস্ত ধরনের কারিকুলাম সেট করার সময় আপনাদেরকে অবশ্যই ইথিক্স, ফিলোসফি অ্যান্ড দ্য এক্সিস্টিং পলিটিক্যাল সোশ্যাল ইকোসিস্টেমটাকে তাকে এনলাইটেড করতে হবে। আদারওয়াইজ তার মধ্যে কিন্তু একটা কম্প্রিহেন্সিভ নলেজ আসবে না। অ্যান্ড উইদাউট কম্প্রিহেন্সিভ নলেজ, নো